আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময় আগে পরিকল্পিত বাইপাস প্রকল্পের বাস্তবায়ন ঘটল সম্প্রতি। সোমবার রায়গঞ্জে রূপাহার থেকে বারোদুয়ারি পর্যন্ত বাইপাসে একটি অংশ খুলে দেওয়া হয়েছে, যার জেরে স্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সোমবারই চালু হয়েছে বহু প্রতীক্ষিত বাইপাসের একটা অংশ। রায়গঞ্জের রূপাহার থেকে বারোদুয়ারি পর্যন্ত বাইপাসের একটা অংশ খুলে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ রূপে। মঙ্গলবার বহু গাড়ি যাতায়াত শুরু করেছে এই পথেই, যার জেরে স্বাভাবিকভাবে খুশি এই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ। প্রসঙ্গত, দীর্ঘ বছর থেকে রায়গঞ্জ শহরের উপর দিয়ে বিস্তৃত ছিল 34 নম্বর জাতীয় সড়ক। জনসংখ্যা এবং যানবাহন বৃদ্ধির সাথে সাথে রাস্তা প্রসারিত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু এই 34 নম্বর জাতীয় সড়কের একদিকে কুলিক পক্ষী নিবাস, অন্যদিকে 10-এর এ রাজ্য সড়কের মাঝ বরাবর গিয়েছে এই জাতীয় সড়ক। প্রিয়রঞ্জন দাসমুন্সী সাংসদ থাকাকালীন তার প্ল্যানিং হয়েছিল। চেম্বার অব কমার্স সহ সবাইকে একসঙ্গে নিয়ে বসে আলোচনাও করা হয়। বৈঠকে যে প্রস্তাব উঠে আসে তা হলো কুলিক পক্ষী নিবাসকে বাঁচাতে হবে। যানবাহন যাতায়াত এবং হর্ন বাজারে পাখিরা সমস্যায় পড়বে। তখনই শহরকে বাঁচাতে এবং রায়গঞ্জ শহরের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনায় অবশেষে বাস্তবায়িত হলো। ফলে শহরের মধ্যখান দিয়ে যে 34 নম্বর জাতীয় সড়ক গিয়েছিল তার নাম পরিবর্তন করা হলো। নতুন বাইপাসের জাতীয় সড়কের নাম হলো 12 নম্বর জাতীয় সড়ক NH-12। দীর্ঘদিন থেকে বাইপাসের কাজ শুরু হয়েছিল। সোমবার থেকেই বাইপাসের একটা অংশও খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য। এতদিন রায়গঞ্জের ব্যস্ততম শিলিগুড়ি মোড়ে দীর্ঘ যানজট তৈরি হতো, বিশেষ করে অফিস টাইমে। পাশেই ছিল স্কুল, ফলে মাঝে মধ্যেই ঘটেছে দুর্ঘটনা, মৃত্যুর মতো ঘটনা ঘটেছে এখানে। এখন বাইপাসের একটা অংশ চালু হয়, দূরপাল্লা যানবাহন সব ওই রাস্তা দিয়ে যাতায়াত করবে। ফলে শহরের যানজট নিয়ন্ত্রণ হবে অনেকটাই, যার জেরে সমস্যা থেকে স্বস্তি পেলেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। এখানে এই বাইপাস দেখতে এসেছি। কি দেখলেন? এখানে দেখলাম যে চলছে গাড়ি, দুই সাইড থেকে ছেড়ে দিচ্ছে, খুব ভালো লাগলো দেখে। অনেকদিন ধরে তো আটকে ছিল। হ্যাঁ, অনেকদিন ধরে আটকে ছিল, এই হবে হবে করছিল, হচ্ছিল না। লাস্ট এই কালকে খুলেছে 11টার দিকে খবর পেলাম, এই এসেছিলাম দেখতে। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। কি সুবিধা হলো এতে? এতে আমাদের ওদিককার যানজটটা অনেক কমে গেল। রাস্তা পার হতে গিয়ে মিনিমাম 5-7 মিনিট ওয়েট করতে হতো। আর বাচ্চা কাচ্চা নিয়ে বিশেষ খুব অসুবিধা। স্কুল যাতায়াতের ক্ষেত্রে তো চরম অসুবিধা, আর মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটতো। এখন অনেকটাই রিলিফ পাওয়া গেল। এদিকে বাইপাস চালু হয়ে যাওয়ার কারণে যথেষ্ট খুশি যানবাহন চালকেরাও। আমি ডালখোলা যাচ্ছি। নতুন রাস্তার উপর দিয়ে যাচ্ছেন, কেমন লাগছে? আমি কালকে একবার গেছি, আজকে দ্বিতীয়বার যাচ্ছি আর কি। এতে তো আমাদের টাইমের একটা অনেকটা সুবিধা হলো, মানে টাইম যেখানটা আমাদের ওখানটায় আধা ঘন্টা বেশি লাগতো সেখানটায় আধা ঘন্টা কম লাগছে। রাস্তাঘাটের ব্যাপারে তো জাম, তারপরে ধর রেলগেট, টাউনের ভিতর দিয়ে গেলে তো সেটা বুঝতে পারছেন কেমন জাম। তারপর ওয়ান ওয়ে যেটা, এটা আমাদের ফোর লাইনের উপর দিয়ে গেলে তো টাইমটা অনেকটা সেভ হবে। একটা সাইড যেটুকু মানে একটা সাইড খুলছে, একটা সাইড তো এটুকুর মধ্যেই একটা সাইড, তারপরে তো আবার ওদিকে মানে ক্লিয়ার হয়ে গেছে রাস্তা, কাজ চলছে। মানে ওদিকে তো সব ক্লিয়ারই আছে, মানে সেটা কিছুটা কাজ বাকি আছে এদের কাজের। এখন মানে রাস্তা খোলাতে তো আমরা অনেকটা খুশি, যারা মোট কথা গাড়ি চালায় আর কি, তাদের পক্ষে খুবই সুবিধা। বাইপাসের আরেকটি অংশ চালু হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে সূত্রের খবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে খুলে দেওয়া হলো রায়গঞ্জ বাইপাস। রায়গঞ্জ বাইপাসের একটি লেন দিয়ে আপাতত যান চলাচল শুরু হয়েছে, যার জেরে শহরের যানজট কিছুটা হলেও কমবে, এমনটাই মনে করছে সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। 2 মাস ধরে বেতন বকেয়া রায়গঞ্জ পৌরসভার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের, যার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন অস্থায়ী পৌরকর্মীরা। বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে মঙ্গলবার রায়গঞ্জ পৌরসভা ভবনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন তারা। আন্দোলনকারী দীপঙ্কর ব্যানার্জি জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে 2 মাস ধরে বেতন বন্ধ রয়েছে তাদের, সেই সঙ্গে বকেয়া রয়েছে বোনাসও। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। আমাদের ধর্নায় বসার কারণ কিছুই না, আমরা কাজ করছি, কিন্তু দীর্ঘ 2 মাস হলো বেতনটা পাচ্ছি না। এর আগেও সমস্যা দেখা দিয়েছিল, সে সময় আলোচনার মাধ্যমে মিটিয়েও নেওয়া হয়েছিল, কিন্তু সার্বিকভাবে মিটিয়ে আইনি।
কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল তারপরে বোনাসটার ব্যাপারে আমরা গিয়েছিলাম, উনি বলেছিল এর আগের বছরের বোনাসের ক্ষেত্রে হাফ দিয়েছিল, বলে হাফ দেবো, কিন্তু ওই বোনাস আর হাফ দেয়নি। কিছুদিন আগে দেখা গেল ঈদের সময় 2,500 টাকা করে আমাদের ভাইদের, মুসলিম ভাইদের, সংখ্যালঘু ভাইদের 2,500 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে দিয়েছে, যেখানে এই বছর ওনাদের 6,000 টাকা আমাদের দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সমস্যা হতেই পারে, সেটা আমরা বলছি না। আমরা পৌর পরিবারের সদস্য, আমরা চাই এই পৌর পরিবার নাম উজ্জ্বল করুক। আমরা কাজ করছি, কিন্তু খালি পেটে কতক্ষণ কাজ করা যায় আপনারাই বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে বাধ্য হলাম একটু বসতে, যে অন্তপক্ষে অথরিটি আমাদেরটা একটু ভেবে দেখুক, কারণ এভাবে আর চলতে পারে না। সুস্থ পরিষেবা দিতে গেলে কর্মচারীদের সুস্থ রাখাও তাদের কর্তব্য। কতজন রয়েছেন আপনাদের? আমরা প্রায় 800 থেকে 850 অস্থায়ী কর্মচারী আছে, যারা এই পৌরসভার ভিত। এই ভিত ছাড়া কিন্তু পৌরসভা অচল। আপনি যে কোনো পার্মানেন্ট স্টাফকেও আপনি প্রশ্ন করতে পারেন। অন্যদিকে এই বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সঙ্গে। তিনি জানিয়েছেন, পৌর পরিষেবা বজায় রেখে শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন করা উচিত। ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেন আন্দোলন হয়, গণতন্ত্রকে রক্ষা করে যেন আন্দোলন হয়। যে আন্দোলনের মধ্যে দিয়ে বিশৃঙ্খলা তৈরি হবে, এরকম আন্দোলন কখনোই কাম্য নয়। আর সরকারি আধিকারিকদেরকে এবং পৌরবাসী যেন তাদের পরিষেবা পায়, পরিষেবা বজায় রেখে যেন আন্দোলন হয়, আমি এইটুকুই আবেদন করব। কর্মচারী বন্ধুদের যেন সেই দিকটা নজর রাখতে হবে, যে আন্দোলন আন্দোলনের মতো হবে, পৌর পরিষেবার ক্ষেত্রে যেন ব্যাঘাত না ঘটে, সেদিকে আমি ওনাদেরকে নজর দিতে অনুরোধ করব। ভোট উপলক্ষে রায়গঞ্জ শহর জুড়ে লাগানো হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের ফ্ল্যাগ ফেস্টুন, যার প্রভাব পড়ছিল পরিবেশে। বিশেষ করে দৃশ্য দূষণ ঘটছিল মারাত্মকভাবে। দ্বিতীয় দফা ভোট পার হতে বৃহত্তর স্বার্থে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজ নিজ প্রচার সরঞ্জাম খোলার কাজ শুরু করেছেন, যাকে সাধুবাদ জানিয়েছেন শহরের পরিবেশবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই। এটা থাকলে পরে প্রচুর পরিমাণে দৃষ্টি দূষণ হয়, শহরের যে একটা ডিসেন্সি থাকে আরবান এরিয়াতে, সেটা নষ্ট হবে অনেকটাই। এগুলো আবার খুলে নিয়ে আমরা আবার গুছিয়ে রেখে দিয়েছি। ফ্ল্যাগ ফেস্টুন খোলার কাজে নেমেছি, আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেটা খুলে দিতে পারি। আজকে আমরা এগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরিবেশ পরিষ্কার থাকলো, প্লাস বিশ্ব দূষণ থেকে সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শেষ। গত 26শে এপ্রিল এই রাজ্যের 3টি লোকসভা কেন্দ্রে সম্পন্ন হয়েছে নির্বাচন, যার মধ্যে রয়েছে রায়গঞ্জ। ভোটকে ঘিরে প্রায় 1.5-2 মাস ধরে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার কর্মসূচি। আর তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লাগানো হয়েছিল ফ্ল্যাগ ফেস্টুন। একটা দুটো নয়, হাজার হাজার ফ্ল্যাগ ফেস্টুনে ছেয়ে গিয়েছিল শহর রায়গঞ্জ। এর জেরে ব্যাপকভাবে দৃশ্য দূষণ ঘটছিল শহরে। এমনিতেই রায়গঞ্জ পৌর এলাকায় দেখা যায় হরেক রকম বিজ্ঞাপনী ফেস্টুন ব্যানার, আর তার উপরে রাজনৈতিক ফ্ল্যাগ ফেস্টুন ঘিরে প্রভাব পড়ছিল জনমানসে। কিন্তু ভোট বলে কথা, তাই এটা মেনে নিতেই হবে। কিন্তু ভোট পার হতেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সচেতনতার সাথে এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন সরিয়ে ফেলার কাজ শুরু করেছে, যা দেখে খুশি শহরের সাধারণ মানুষ। রাজনৈতিক লড়াইয়ে কেউ ভালো কেউ খারাপ হতেই পারে, কিন্তু শহরের মানুষের স্বার্থে ভালো কাজে একসাথে এগিয়ে এলেন সকলেই। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক দলের নেতাদের সাথে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বাবাই নন্দী জানিয়েছেন, ভোট আসে ভোট চায়। প্রতি বছরই দুর্গাপুজোর আগে আলোকসজ্জায় ছেয়ে যায় শহর। পুজো পেরিয়ে গেলে আবার তা খুলে নেওয়া হয়। সেভাবেই ভোট উপলক্ষে এই সমস্ত প্রচার সরঞ্জাম লাগানো হয়েছিল। ভোট শেষ, তাই দৃশ্য দূষণ যাতে না হয় তাই জন্য এই ফ্ল্যাগ ফেস্টুন খুলে ফেলা হলো। বিষয়টা হচ্ছিল, দেখুন, ভোট আসবে ভোট যাবে। আজকে যেমন দুর্গাপুজো আসে, তখন গিয়ে কি হচ্ছে, সমস্ত লাইটিং হচ্ছে, পুজো যখন শেষ হয়েছে, দশমী শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই লাইটগুলো আর থাকে না, সেগুলোকেও কিন্তু খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তো আজকে ভোট এসছে, ভোটের আগে আমরা সব লাগিয়েছিলাম ফ্ল্যাগ ফেস্টুন আমাদের প্রার্থীর। আজকে ভোট হয়ে গিয়েছে আমাদের 26 তারিখ। এখন আমাদের দায়িত্ব যেমন আমরা লাগিয়েছি, সেরকম আজকে আমরা এগুলো খুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরিবেশ পরিষ্কার থাকলো, প্লাস বিশ্ব দূষণ থেকে সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। জোটের প্রতিনিধি বিপ্লব চৌধুরী জানিয়েছেন,
পুজোর সময় প্যান্ডেল হয়, আলোকসজ্জা লাগানো হয়, কিন্তু পুজো শেষ হতেই সব খুলে ফেলা হয়। গত 26শে এপ্রিল ভোট হয়ে গিয়েছে। ভোট পার হতেই সব খুলে ফেলা হচ্ছে পরিবেশে দৃশ্য দূষণ রোধ করতে। আমরা দেখি যে দুর্গাপুজোর সময় প্যান্ডেল হয়, লাইট ফাইট লাগায় বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্যান্ডেলে পুজোর মধ্যে সেগুলো আবার খুলে ফেলে, দৃশ্য দূষণটা কম হয় এতে। তো গত 26 তারিখ আমাদের এখানে ইলেকশন হয়ে গেল। আমরা এখানে বাম জোট প্রার্থী ভিক্টর বাবুর হয়ে আমরা বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছিলাম বিভিন্ন জায়গায়। ভোট হয়ে যাওয়ার পর আমরা সেগুলো খুলে দিয়ে সেগুলো দৃশ্য দূষণ দূর করার জন্য এগুলো আবার খুলে নিয়ে আমরা আবার গুছিয়ে রেখে দিয়েছি, যাতে আমাদের পরিবেশটা আগের মতো ফিরে আসে এবং দৃশ্য দূষণটা দূর হয়। বিজেপির প্রতিনিধি অভিজিৎ যোশী জানিয়েছেন, ভোট উপলক্ষে এই সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল বিভিন্ন মানুষের বাড়ি কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে। এতে অনেকেরই সমস্যা হয়েছে, দৃশ্য দূষণ হয়েছে। ভোট পার হতেই সে কারণেই তা খোলার কাজ শুরু করেছেন দলীয় কর্মীরা। কারণ হচ্ছে আমরা যে কারণে ফ্ল্যাগগুলো লাগিয়েছিলাম, ফেস্টুন লাগিয়েছিলাম, 26 তারিখ নির্বাচন ছিল, লোকসভা নির্বাচন শেষ হয়েছে। তারপরে আমরা একদিন সময় নিয়েছি, সবাই ক্লান্ত ছিলাম। আজকে আমরা সেই ফ্ল্যাগ ফেস্টুন খোলার কাজে নেমেছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব সেটা খুলে দিতে পারি। মানে এতে কি অসুবিধা হচ্ছে? শুনুন, যে কারণে ফ্ল্যাগগুলো ফেস্টুন লাগানো হয়েছিল ভোট পারপাসে, ভোট শেষ হয়ে গেছে। এবার ফ্ল্যাগগুলো মানুষের বাড়িতে লাগানো আছে, দোকানে লাগানো আছে, তাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তার পাশাপাশি যদি আমরা বলি যে ভিশন পলিউশন, মানে একটা মানুষের দৃশ্য দূষণ যেটা বলে, সেটাও একটা বিষয় একটা থাকে। তার জন্য আমরা খুলে নিচ্ছি, ধীরে ধীরে চেষ্টা করছি খুলে নেওয়ার। এদিকে পরিবেশের সুরক্ষার কথা ভেবে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজ নিজ ফ্ল্যাগ ফেস্টুন খোলার তৎপরতা দেখে সাধুবাদ জানিয়েছেন শহরের পরিবেশবিদ বিশ্বজিৎ রায়। অ্যাকচুয়ালি ভোট ছিল, তার জন্য লাগানোর প্রয়োজনও ছিল। ভোট আমাদের চলে গেছে আমাদের জেলায়। তো এই রকম একটা অবস্থায় শুধু রাজনৈতিক দল না, যে সমস্ত ইয়েগুলো রয়েছে, বিজনেসম্যানদের বিভিন্ন জায়গাতে পোস্টার রয়েছে, ব্যানার রয়েছে, সেগুলো এবং রাজনৈতিক দলের সমস্ত পোস্টারই যত তাড়াতাড়ি পারা যায় খুলে ফেলা উচিত, এবং অনেকেই খুলে ফেলছেন, আমিও যেটা শুনতে পেলাম। এবং অবশ্যই শুভবুদ্ধি সম্পন্ন প্রচুর ব্যক্তি রয়েছেন যারা পরিবেশের কথা ভাবেন। এটা থাকলে পরে প্রচুর পরিমাণে দৃষ্টি দূষণ হয়, শহরের যে একটা ডিসেন্সি থাকে আরবান এরিয়াতে, সেটা নষ্ট হবে অনেকটাই। আর তাছাড়াও বেশি পরিমাণে থাকলে, দীর্ঘদিন থেকে গেলে এটা ফটোকেমিক্যাল রিঅ্যাকশনে ডিসকালার্ড হয়ে যাবে, রংগুলো তার সঙ্গে সঙ্গে পড়বে, নিচে আসবে, জিনিসগুলো ফেটে যাবে। এবং এগুলো যেহেতু পলিভিনাইল দিয়ে তৈরি, প্রচুর পরিমাণে যে কেমিক্যালগুলো ব্যবহার হয় সেগুলো টক্সিক, তার সঙ্গে কালার গুলো থাকে, সেগুলো মৃত্তিকায়, সেখান থেকে জলে ধুয়ে বাইরে গেলে পরে জল দূষণ, মৃত্তিকা দূষণ সব হতে পারে। তো দৃষ্টি দূষণ, মাটি দূষণ, জল দূষণ, এই সবগুলোর হাত থেকে যদি আমি শহরটাকে বাঁচাতে চাই এবং শহরের আশেপাশের অঞ্চলগুলোকে, তাহলে এগুলো যত তাড়াতাড়ি খুলে ফেলা যায় ততই ভালো। যারা খুলে ফেলছেন অবশ্যই পরিবেশ এবং সমাজের কথা ভেবেই করছেন, এবং তাড়াতাড়ি খুলে ফেললে আরো ভালো হয়। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জ পৌরসভা আর্থিক দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন রায়গঞ্জ পৌরসভা প্রাক্তন চেয়ারম্যান এবং বিধায়ক মোহিত সেনগুপ্ত। কলকাতার সল্টলেকে অবস্থিত এমপি এমএলএ এর বিশেষ আদালতে মোহিত বাবুকে বেকসুর খালাস বলে ঘোষণা করেছেন বিচারক। উল্লেখ্য 2016 সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর তৎকালীন রায়গঞ্জের মহকুমা শাসক টিএন শেরপাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। রায়গঞ্জ পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সেই সময় মোহিত বাবুর কাছ থেকে সমস্ত হিসেব নিকেশ বুঝে নিয়ে দায়িত্বভার গ্রহণ করেন প্রশাসক। কিন্তু 2017 সালে মোহিত বাবুর বিরুদ্ধে প্রায় 8,50,00,000 টাকার আর্থিক তছরুপের অভিযোগ আনেন প্রশাসক। মামলা হয় আদালতে। পরবর্তী নিম্ন আদালত থেকে জামিন পান মোহিত বাবু। মামলা চলতে থাকে কলকাতা সল্টলেকে অবস্থিত এমপি এমএলএ বিশেষ আদালতে। দীর্ঘ সওয়াল জবাব এবং সাক্ষ্য গ্রহণের পর আজ বিশেষ আদালত মোহিত বাবুকে নির্দোষ বলে ঘোষণা করেছেন এবং বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন। এই রায়কে সত্যার জয় বলে দাবি করেছেন মোহিত বাবু। ওই যে আমার যে কেসটা করছিল এইটিও সেই সময় দিতেন অ্যাডমিনিস্ট্রেটর 17 সালে, হ্যাঁ, আমাকে জেল খাটানোর ব্যবস্থা করছিল। হ্যাঁ, সেই কেসটা আজকে এমপি এমএলএ কোর্টে ভবন হয়, যেটা সল্টলেকে, সে কেসে আজকে জাজমেন্ট ছিল। হ্যাঁ, আমি বেকসুর খালাস হয়ে গেলাম। এটা সেই 17 সালের ঘটনা। আচ্ছা, তখন 16 সালে যে এইচডিও চার্জ বুঝে নিল, হ্যাঁ, তখন কোন রকম অবজেকশন কিংবা কিছু তাই ভালো স্মুথলি চার্জ বুঝে নিল। আমি একটা কেস করছিলাম হাইকোর্টে যে ইলেকশন হচ্ছে না বলে। হ্যাঁ, সে সময় এইচডিওকে ডেকে পাঠালো জজ। হ্যাঁ, দিতে হবে, এভিডেন্ট দিতে হবে, জায়গা। আচ্ছা, জাজমেন্ট দিয়েছিল কোর্ট তাড়াতাড়ি ইলেকশন করার জন্য। তারপর 17 সালেই মার্চ মাসের 6 তারিখে একটা কেস করে দিল আমার বিরুদ্ধে।
8 কোটি সামথিং টাকা ডেবল গেছে। আচ্ছা, 8.5 কোটি। হ্যাঁ, যে আমি বলে টাকা তসরুপ করছি বা চুরি করছি আর কি। হ্যাঁ, যে কেস করল, সেই কেসে তো আমাকে পুলিশ ধরতে পারেনি। তারপরে আমার লোয়ার কোর্টে জামিন দিয়ে দিয়েছিল। সেই কেসটা বহুদিন তো চলছিল এবং আজকে জাজমেন্ট দিল যে আমি বেকসুর খালাস। এইচডিও পর্যন্ত সাক্ষী দিচ্ছিল, এইচডিও সাক্ষী দিচ্ছিল, ফিনান্স অফিস সাক্ষী দিচ্ছিল, ইও দিচ্ছিল, তারপরে অ্যাকাউন্টেন্ট দিচ্ছিল, সবাই দিচ্ছিল, 16-17 জন সাক্ষী। আচ্ছা, সেই সাক্ষীর ভিত্তিতে আজকে আমাদের জাজ বেকসুর খালাস ঘোষণা করলো। আচ্ছা, এই ঘটনাতে কি মনে হচ্ছে যে আপনার বিরুদ্ধে তখন যে অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক ভাবে করেছিল? সেই সময় সরকার থেকে চাপাইছিল, সরকার থেকে করাইছিল। যেহেতু আমি তৃণমূল কংগ্রেসে যাইনি বলে আমাকে সরকার থেকে এটা করিয়েছিল। আজকে এই রায় ঘোষণা হওয়ার পর কেমন মনে হচ্ছে আপনার? ভয় লাগছে যে আজকে আমাকে জেলে ঢোকানোর জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আমি যেহেতু তৃণমূল কংগ্রেস করি নাই, সেই জন্য করতে বলতে করি নাই বলে আমাকে জেল খাটানোর ব্যবস্থা করেছিল। জেল তো খাটাতে পারেনি এবং আজকে আমি সবচেয়ে বেকসুর খালাস পথে আমার খুব ভালো লাগছে। আজকে আমাদের সবচেয়ে জয় হলো, সততার জয়, সেটাই প্রমাণিত হলো আজকের রায়, নির্দোষ খালাস। অন্যদিকে মোহিত বাবুর আইনজীবী আব্দুল রশিদ জানিয়েছেন দুপক্ষের সওয়াল জবাব শেষে আদালত মোহিত বাবুকে নির্দোষ বলে ঘোষণা করেছে। হ্যাঁ স্যার, আজকে কি রায় ঘোষণা হলো যদি আমাদের একটু বিস্তারিত বলেন। জাজ সাহেব দীর্ঘ সাক্ষী সাবুদের পরে সমস্ত পেপারস ডকুমেন্টস দেখে উনি বেকসুর খালাস করেছেন। সাক্ষী সাবুদের অভাবে এই মামলাটা ধোপে টেকে না, এটা সাজা গল্প এটা। আচ্ছা, তো সমস্ত সাক্ষীদের বক্তব্য শুনে কন্ট্রাক্টররাও বলেছিলেন যে আমরা মহিষ সেনগুপ্তের বিরুদ্ধে আমরা তো কোনো কমপ্লেন করিনি, কারণ ওনার কাছে তো গভর্নমেন্ট টাকা স্যাংশনই করেনি, আমরা তো জানি সেটা। গভর্নমেন্ট যদি টাকা স্যাংশন না করে থাকে তাহলে উনি কোথা থেকে দেবেন? আমরা তো আজকে তাহলে রায়ে বিচারক কি বললেন যদি একটু সংক্ষেপে? বিচারক বললেন যে সাক্ষী সাবুদের অভাবে সমস্ত পেপারস পত্র দেখে ওনাকে অ্যাকুইটাল ঘোষণা করলেন, বেকসুর খালাস দিলেন। পশ্চিমবঙ্গ রাজ্য পেনশনার সমিতির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হলো রায়গঞ্জ শহরে, যাকে ঘিরে একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরে অনুষ্ঠিত হলো রবীন্দ্রপল্লীতে অবস্থিত অরবিন্দ ভবনে। কর্মসূচির বিষয়বস্তু হলো ডায়াবেটিস এবং বয়স্কদের সচেতনতা। এই কর্মসূচির মুখ্য আলোচক ছিলেন ডাক্তার কেডি লাহিড়ী। সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ ধর জানিয়েছেন প্রতি বছর 7ই এপ্রিল দিনটি পালিত হয়। এবারে নির্বাচন উপলক্ষে বিভিন্ন কাজকর্ম থাকায় 30 তারিখ তা পালন করা হলো এই সংগঠনের উদ্যোগে। আজকে আমরা মূলত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সিদ্ধান্ত আন্তর্জাতিক স্বীকৃতিক্রমে 7ই এপ্রিল প্রতি বছরই বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত হয়। আমরাও করে থাকি, বিগত বছরেও করেছি। এবছর যেহেতু নির্বাচন ইত্যাদিকে কেন্দ্র করে সবাই ব্যস্ত ছিল এবং দাবদাহ প্রচণ্ড, ফলত আজকে আমরা 30শে এপ্রিল ওই কর্মসূচিটা প্রতিপালন করছি এবং মুখ্য আলোচক ডক্টর কেডি লাহিড়ী MBBS MD, তিনি রায়গঞ্জ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও বটে এবং আজকের সাবজেক্ট আমরা নির্ধারণ করেছি ডায়াবেটিস ও প্রবীণ মানুষের সচেতনতা। এই প্রসঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মানুষকে, বয়স্ক মানুষদের সংগঠন যতটা পারি আমরা তাদেরকে সচেতন করা, এটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পই আমাদের সংগঠনের পক্ষ থেকে বলা যেতে পারে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।